সো টপোলজিক্যাল সর্ট আমাদের যেটা ছিল মনে আছে, আমাদের একটা কিছু পার্শিয়াল অর্ডার দেওয়া থাকবে। এই যে এরকম কিছু পার্শিয়াল অর্ডার দেওয়া থাকবে, যেমন এ থেকে বি, বি থেকে সি, এরকম যদি হয়, এরকম পার্শিয়াল কিছু অর্ডার দেওয়া থাকবে। আমরা সেই অর্ডারটাকে এমন ভাবে সর্ট করব যাতে করে কোনো ডিপেন্ডেন্সি না থাকে, বা ডিপেন্ডেন্সি থাকলেও সেই যে কাজগুলো ডিপেন্ডেন্ট কাজ সেগুলো পরে হবে, আর যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজ সেগুলো হচ্ছে আগে হবে। এইভাবে আমরা হচ্ছে টপোলজিক্যাল অর্ডারটা সাজাতে পারি। আবার অন্যভাবেও করা যায়। তো আমরা সেটা দেখছিলাম, আমরা একটা উদাহরণের দেখছিলাম, এই যে এক্সাম্পলটা মনে আছে সবার? জি স্যার। জি স্যার। এই এক্সাম্পলটা আমরা দেখছিলাম। তো এই এক্সাম্পলটা টপিক, মূল কথাটা হচ্ছে টপিক কিন্তু আমি স্লাইডে অনেকগুলাই আছে। তো আপনারা কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে। রেগুলার যদি টপিক নিয়ে নিয়ে পড়াশোনা না করেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন আস্তে আস্তে। সো আমাদের অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। আচ্ছা, তো আমরা এগুলো দেখছিলাম যে কাকে কিভাবে সর্ট করতে হবে, এবং যেটা সবার আগে ফিনিশ হয়ে যাচ্ছিল তাকে লিস্টের সবার শেষে রাখতেছিলাম আস্তে আস্তে। এরপরে সেটাকে লিস্টটা গ্রো হচ্ছিল। সো এখন এই লিস্টের যেটা সবার আগে থাকবে, মানে যার ফিনিশিং টাইম সবার শেষে, সে সবার আগে থাকবে। তো সে হচ্ছে, তার থেকে আমরা যদি কাজ শুরু করি তাহলে আমাদের অর্ডারটা মেনটেন করা যাবে, টপোলজিক্যাল অর্ডারটা। তো মূলত এখানে হচ্ছে আমাদের টিএফএস অ্যালগোরিদম চলতো। টিএফএস অ্যালগোরিদম। সো নর্মাল কমপ্লেক্সিটি বা রান টাইম সেটা তো আমরা বুঝতেই পারতেছি, বিগ অফ ভি প্লাস ই হবে, কারণ ডিএফএস এর কমপ্লেক্সিটি ভি প্লাস ই। সো এটাও খুবই সিম্পল জিনিস, মানে টপিকটা সিম্পল, কারণ আমাদের জাস্ট ডিএফএস এর টপিকটা জানা থাকলে হয়ে যাচ্ছে। সো আমরা এখন যেটা দেখবো আজকে সেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো কানেক্টেড কম্পোনেন্ট আর স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এই দুইটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে এই দুইটা কিভাবে ক্যালকুলেশন করা লাগে বা কিভাবে সিমুলেশন করা লাগে। তো প্রথমত আসতেছে কানেক্টিভিটি। তো কানেক্টিভিটিতে আমরা, এই কানেক্টিভিটি নিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক বেশ কতগুলো কথা বলে ফেলছি অলরেডি। কি কি বলছিলাম মনে আছে? কানেক্টেড গ্রাফ কাকে বলে? জি স্যার। স্যার প্রতিটা নোডের সাথে যদি প্রতিটা নোডের কানেক্ট থাকে তাহলে ওটা কানেক্টেড গ্রাফ বলে। আচ্ছা, মানে হচ্ছে গ্রাফের সবগুলো নোড কোনো না কোনো ভাবে যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, জি স্যার। মানে কোনো ডিসকানেক্টেড কম্পোনেন্ট, মানে আলাদা কোনো এজ নাই, এরকম কোনো যদি আইসোলেটেড কোনো এজ না থাকে, বা সরি আইসোলেটেড কোনো ভার্টেক্স না থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কানেক্টেড গ্রাফ। তো এটা আমরা আগেই জানতাম। তো এখন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও কানেক্টিভিটিটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সমস্যা নেই। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমি যদি সিঙ্গেল এজ দিয়ে যাই, আবার সিঙ্গেল এজ দিয়ে আসতে পারতাম। মানে আমি এই উদাহরণটা বলতে যাচ্ছি, ধরেন এরকম একটা বড় বড় গ্রাফ আছে, মানে কোন একটা বড় একটা গ্রাফ আছে, তো এইখানে একটা নোড আইসোলেটেড না হয়ে একটা ডিরেকশনে আছে, আর একটা জাস্ট এজ দিয়ে কানেক্টেড আছে। তো সেক্ষেত্রে এই নোডটা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যে কোনো নোড দিয়েই যাওয়া পসিবল। মনে করেন এটা হচ্ছে 1 নাম্বার নোড, আর এটা হচ্ছে 5 নাম্বার নোড। মাঝখানে 3 নাম্বার আছে, 4, 2 এগুলো আছে মনে করেন। সো কানেক্টেড গ্রাফ বলতে আমরা যেটা বুঝবো যে একটা নোড থেকে অপর যে কোনো নোডে যাওয়া পসিবল হয় যদি, তাহলে আমরা কানেক্টেড গ্রাফ বলবো। যেমন 1 নাম্বার থেকে আমি সরাসরি 5 নাম্বার যেতে পারি, 3 নাম্বার থেকেও 5 নাম্বার যেতে পারি, আবার 1 নাম্বার থেকে 3-এ যেতে পারি, 3 থেকে 2-এ যেতে পারি। কোনো না কোনো পাথ আছে। সো তার মানে এটা কানেক্টেড গ্রাফ। কিন্তু এখন যদি আমি ডিরেক্টেড গ্রাফ বানিয়ে দিই তখন কি হবে? ধরেন শুধুমাত্র 4 থেকে 5-এর দিকে কানেক্টেড। তাহলে স্যার এটা আর এই কানেক্টেড গ্রাফ থাকবে না। হ্যাঁ, তো আমাদের ডিরেক্টেড গ্রাফ যদি এরকম হয়, 1 থেকে 2 এর দিকে কানেক্টেড, 3 থেকে 1-এর দিকে, আবার 3 থেকে 4-এর দিকে, আবার 2 থেকে 4-এর দিকে, শুধু কি এইটার জন্যই কানেক্টেড হচ্ছে না নাকি অন্য কোনোটাও আছে? স্যার অন্য কোন আছে, যেমন 4 থেকে আমি যাইতে পারতেছি না।
রাইট। আমাদেরকে এমন জিনিস, কানেক্টেড গ্রাফ বলতে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমি যে নোড, যেমন 1 এবং 4 যদি আমাদের বিবেচনা বিষয় হয়, 1 নাম্বার এবং 4 নাম্বার নোড, তো আমাদের দেখতে হবে যে 1 থেকে 4-এ যাওয়া যায় কিনা। আবার ঠিক একইভাবে 4 থেকে কোনোভাবে আমাদের 1-এ আসা যায় কিনা। ঠিক আছে, আমরা 1 থেকে 4-এ যেতে পারতেছি, কিন্তু 4 থেকে আমরা 1-এ আসলে আসা পসিবল না, কারণ ডিরেকশন সেটা অ্যালাউ করতেছে না। 4 থেকে শুধুমাত্র 5-এ যাওয়া যায়। তো এইটা আসলে আমাদের তখন কানেক্টেড গ্রাফ হচ্ছে না। সো আমাদেরকে এই ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সংজ্ঞাটা একটু জটিল। সেটা হচ্ছে যে ইফ এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট ভার্টিসেস ইন দ্য গ্রাফ আর ইজ কানেক্টেড। ঠিক আছে, প্রত্যেকটা পেয়ার অফ ডিরেক্টেড গ্রাফের প্রত্যেকটা পেয়ার যদি কানেক্টেড থাকে, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যেমন 1 থেকে 4 যাওয়া যায়, 4 থেকে 1 যাওয়া যাচ্ছে না, সো এটা কানেক্টেড না। সো এইটা হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফের সমস্যা। আনডিরেক্টেড হলে কোনো সমস্যা হতো না। সো এখন পরবর্তী যে জিনিসটা আসতেছে, কানেক্টেড কম্পোনেন্টস। তো যদি আমরা কোনো কারণে দেখি যে আমাদের একটা গ্রাফের মধ্যে কোনোভাবে কোনো একটা জায়গা থেকে কোনো একটা নোডে যাওয়া পসিবল হচ্ছে না, তখন আমরা চিন্তা করে দেখতে পাবো যে আসলে সব নোডের জন্য পসিবল না হইলেও একটা সার্টেন স্পেসিফিক নোডের জন্য সেটা হয়তো বা পসিবল আছে। মানে কিছু সংখ্যক নোডের জন্য হয়তো বা সেটা পসিবল, আর বাকি কিছু সংখ্যক নোডের জন্য হয়তো পসিবল না। তো যে সকল নোডগুলা একসাথে এমন ভাবে কানেক্টেড যাদেরকে আপনার কি বলে, এক নোড থেকে আরেক নোডে যাওয়া যায়, মানে যে সকল গ্রুপ অফ নোড এক নোড থেকে আরেক নোডে যাওয়া যায়। কারণ এরকম একটা গ্রুপ অফ নোড আছে, কয়েকটা নোড আছে এখানে, এরা একজন এক নোড থেকে আরেক নোডে যাইতে পারে। এখানে আরো একটা গ্রুপ আছে, এরাও মনে করেন এক নোড থেকে এক নোডে যাইতে পারে, কিন্তু এই গ্রুপে এভাবে কানেক্টেড আছে দুইটা নোড, কিন্তু এরা ডিরেকশনটা শুধুমাত্র একদিকে আছে। ঠিক আছে, এইদিকেই মনে করেন ডিরেকশনটা আছে। তো এই গ্রুপ থেকে এই গ্রুপে গেলে ওই গ্রুপ থেকে আর এদিকে আসার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে, এই প্রত্যেকটা গ্রুপকে বলবো হচ্ছে কানেক্টেড কম্পোনেন্টস। এটা একটা কম্পোনেন্ট, এটা আর একটা কম্পোনেন্ট। ঠিক আছে, তো এখানে এই গ্রাফের দুইটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, এখন যদি কম্পোনেন্টস না বুঝি, আমরা সামনে আরো ইন ডিটেলস আছে, সেটা আমরা ছবি দেখে আরো ডিটেলস বুঝবো। আমরা সামনে আগাই। সো কানেক্টিভিটির মধ্যে আবার আরেকটা টাইপ আছে, উইকলি কানেক্টেড এবং স্ট্রংলি কানেক্টেড। উইকলি কানেক্টেড হচ্ছে কি, যে কোনো গ্রাফকে আমরা তখনই উইকলি কানেক্টেড গ্রাফ বলবো যদি একটা ডিরেক্টেড গ্রাফ, ডেফিনেটলি একটা ডিরেক্টেড গ্রাফকে বলতে হবে। একটা ডিরেক্টেড গ্রাফকে তখনই আমরা উইকলি কানেক্টেড বলবো যদি ডিরেকশন গুলো যদি আমরা তুলে দেই। ঠিক আছে, মানে ওই ডিরেক্টেড গ্রাফকে যদি আনডিরেক্টেড গ্রাফ বানাই ফেলি, তাহলে আমাদের যতগুলো প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে কানেক্টিভিটি তৈরি হবে। ঠিক আছে, তো তখন আমরা ওটাকে বলবো উইকলি কানেক্টেড কম্পোনেন্টস বা উইকলি কানেক্টেড গ্রাফ। আর স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হচ্ছে যদি কোনো একটা ডিরেক্টেড গ্রাফের প্রত্যেকটা পেয়ারের নোড গুলাকে একটা থেকে আরেকটা আমরা যেতে পারি যে কোনো ওয়েতে, এবং রিভার্স ওয়ে পসিবল। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। ডেফিনেশন দুটো আবার ক্লিয়ার করি। উইকলি কানেক্টেড গ্রাফ কাকে বলতেছে? একটা ডিরেক্টেড গ্রাফ হইতে হবে। উইকলি কানেক্টেড গ্রাফ হইতে গেলে আগে ডিরেক্টেড গ্রাফ হইতে হবে, এবং ওই ডিরেক্টেড গ্রাফের ডিরেকশন গুলো যদি আমরা তুলে দেই, ঠিক আছে, ডিরেক্টেড গ্রাফের ডিরেকশন যদি আমরা তুলে দিই, তাহলে সেই নোডগুলা হচ্ছে আমাদের পসিবল হবে যাওয়া, একটার সাথে আরেকটা যাওয়া। যেমন আমি যে একটু আগে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, সেটাতে যদি আমরা ফেরত যাই, আমরা কিন্তু এই এক্সাম্পলটা দেখতেছিলাম এখানে, খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা ডিরেক্টেড গ্রাফ ছিল, তাই না? কিন্তু জি এক স্যার। থেকে 4-এ যাওয়া যায়, 4 থেকে কিন্তু 1-এ যাওয়া যায় না। আমরা সেটা দেখতেছিলাম। এখানে অবশ্য লেখাটা ইয়া পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। আচ্ছা, আমি একটু সরাই দিই লেখাটা। এইখানে দেখেন, 1 থেকে 4-এ যাওয়া গেলেও 4 থেকে 1-এ যাওয়া যাচ্ছে না। তো তার মানে কি দাঁড়াচ্ছে,
এটা আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস না, মানে 1 এবং 4 স্ট্রংলি কানেক্টেড না। ঠিক আছে। আবার 3 থেকে 2-এ যাওয়া যায়, 2 থেকে 3-এ যাওয়া যায় না। তাহলে 3 এবং 2ও স্ট্রংলি কানেক্টেড না। সবাইকে এগ্রি করতেছি? জি স্যার। ঠিক একইভাবে 1 থেকে 5-এ যাওয়া স্যার যায়, কিন্তু 5 থেকে 1-এ যাওয়া যাচ্ছে না, তাই তো নাকি? স্যার এই গ্রাফের ভিতর যদি 2 থেকে 3-এও আসা যেত স্যার, তাহলেও তো উইকলি কানেক্টেড গ্রাফ হতো না স্যার? 2 থেকে 3-এ স্যার আসা গেলেও বাকিগুলো তো স্যার উইকলি রয়েছে স্যার। তারপর তোর যদি একটা মানে দেখা যাচ্ছে 1-এর থেকে 4-এ যাওয়া যাচ্ছে, বাট 4-এর থেকে 1-এ যাওয়া যাচ্ছে না, কিন্তু 3-এর থেকে 2-এ যাওয়া যাচ্ছে বা 2-এর থেকে 3-এও আসা যাচ্ছে। এটা টোটাল মিলে স্যার উইকলি কানেক্টেড গ্রাফ হতো না? হ্যাঁ, 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 টোটালটা তো অবশ্যই হবে উইকলি কানেক্টেড। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের গ্রাফের মধ্যে যদি কোনো একটা পেয়ার অফ নোটসও যদি পাই, যেটা থেকে যে কোনো ওই নোটে গেলে আবার ফেরত আসা যাচ্ছে না, তাহলে আমরা সেই গ্রাফটাকে বলবো হচ্ছে উইকলি কানেক্টেড গ্রাফ। ঠিক আছে, কারণ একটু খেয়াল, আমি এটা এই জন্য বলতেছি যে এখানে আসলে কম্পোনেন্টস গুলো কিভাবে মেজার করতেছি। তো এইখানে যদি ডিরেকশন থাকে তাহলে কিন্তু আসলে এটা সম্ভব না বের করা। কিন্তু যদি এখন আমরা ডিরেকশন গুলো যদি তুলে দিই, তাহলেই হচ্ছে আমাদের এটা কি বলে, সবগুলো নোড এখন কি যে কোনো ভাবে যাইতে পারবে না সবার কাছে। স্ট্রংলি কানেক্টেড জি গ্রাফ স্যার। হিসাবে। হ্যাঁ, তো এটা আমাদের যে কোনো ভাবে চলে যেতে পারবে। তো এইটাকেই বলা হচ্ছে যে উইকলি কানেক্টেড কম্পোনেন্টস বা উইকলি কানেক্টেড গ্রাফ। কি বলা হচ্ছে, যদি কোনো ডিরেক্টেড গ্রাফের ডিরেকশন গুলাকে, ডিরেকশন এজ গুলাকে যদি আমরা আনডিরেক্টেড এজ দিয়ে রিপ্লেস করে দিই, ঠিক আছে, মানে ডিরেকশন গুলোকে যদি তুলে দিই, তাহলে যদি প্রত্যেকটা নোডের সাথে যাওয়া আসা করতে পারে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে উইকলি কানেক্টেড গ্রাফ। কোন গ্রাফটাকে বলবো? যে ডিরেক্টেড গ্রাফের ডিরেকশনটাকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই ডিরেক্টেড গ্রাফকে বলবো। তো তাহলে তার উল্টাটা কি? উল্টাটা হচ্ছে যে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। তো স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হচ্ছে ডিরেকশন থাকলেও সমস্যা নাই, না থাকলেও, এই ডিরেকশন থাকলেও কোনো সমস্যা নাই, সে যে কোনো নোড থেকে যে কোনো নোডে চাইতে পারবে। সো এরকম হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। এখন কথা হচ্ছে, গ্রাফের প্রত্যেকটা নোডই কিন্তু এরকম স্ট্রংলি কানেক্টেড থাকে না। ঠিক আছে, বা গ্রাফের প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু একসাথে স্ট্রংলি কানেক্টেড হয় না। তো তাহলে আমরা কি করব, বা তখন আমাদের যেটা করতে হয়, আমাদের বের করতে হয় কোন কোন নোড গুলা নিজে নিজে স্ট্রংলি কানেক্টেড আছে। ঠিক আছে, কোন কোন গ্রুপ অফ নোডস নিজে নিজে স্ট্রংলি কানেক্টেড, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। তো সেগুলোকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্টস। এই যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস যেটা, বা কম্পোনেন্টস যেটা, এটা হচ্ছে ওইটা, যে একটা বড় গ্রাফের কোন কোন নোড নিজে নিজে তারা স্ট্রংলি কানেক্টেড। ঠিক আছে, একটু পার্শিয়ালি অর্ডার আর কি জিনিসটা। কোন কোন নোটস গুলা, এটার ভিতরে কিছু সাব নোটস থাকবে অবশ্যই, এগুলো হচ্ছে গ্রুপ, এক একটা গ্রুপ। তো এই গ্রুপের নোট গুলো হচ্ছে তারা নিজেরা নিজেরা খুব স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। ঠিক আছে, কিন্তু একে অপরের সাথে স্ট্রংলি কানেক্টেড না। এই গ্রুপগুলো নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। তো এই গ্রুপকে বলা হচ্ছে কম্পোনেন্টস। এই গ্রুপকেই বলা হচ্ছে এই যে কম্পোনেন্টস গুলো। So আমরা এখন হচ্ছে ফিগার গুলো দেখবো, তাহলে আমরা দেখি। এই যেমন এই ফিগারটা দেখেন, এই ফিগারে একটু খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে এই যে প্রথম যে বক্সটা আছে, এই বক্সে প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোড কি যাওয়া পসিবল? জি তাহলে স্যার। মার্ক করে দিই 1, 2। 1 থেকে 3-এ যাওয়া যায়? উম, জি স্যার যায়। না স্যার, না স্যার। সরাসরি যাওয়া যায় না আর স্যার, কিন্তু 2 এর ঘুরে মাধ্যমে যাওয়া যাওয়া যায়। যায়, 4 এর মাধ্যমে যাওয়া যায়। সরাসরি যেতে হবে না, আপনি যে কোনো ভাবে যেতে পারলেই হয়েছে। তাহলে যাওয়া যাবে স্যার। 1 থেকে 3-এ যাওয়া যায় আসলে, কারণ হচ্ছে আমি যে প্রথমে 1 থেকে 2-এ যেতে পারি, তারপর 2 থেকে 4-এ যেতে পারি, সরি 3-এ যেতে পারি, অথবা 1 থেকে 4 তারপর 3। যে কোনো একটা রাস্তা আছে। আবার 1 থেকে যদি আমি 3-এ যাই, 3 থেকে কিন্তু 1-এ ব্যাক করার রাস্তাও আছে।
ঠিক আছে, তার মানে 1 এবং 3 তারা নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। আবার 1 থেকে যদি 4-এ যায়, 4 থেকে আবার 3 হয়ে 1-এ যাওয়া যায়, তার মানে 1 4 স্ট্রংলি কানেক্টেড। আবার 3 থেকে 4-এ গেলে 1 থেকে 3, 1 থেকে সরি 3 থেকে 1, 1 থেকে 4, তাহলে 3 থেকে 4-এ যাওয়া যায়, আবার ঠিক একইভাবে 4 থেকে 3-এ যাওয়া যায়। তো মূল কথাটা হচ্ছে এই গ্রুপে দেখেন কেউ কারোর সাথে আসলে ওরকম ভাবে ডিসকানেক্টেড না, মানে সবাই সবার সাথে যেতে পারতেছে কোনো না কোনো পাথ দিয়ে। পাথ বলতে কিন্তু শুধু একটা এজকে বোঝায় না, পাথ বলতে অনেকগুলো এজ দিয়ে কভার করে যাওয়াকে বোঝায়। একটাও হইতে পারে, অনেকগুলো হইতে পারে। তো এই গ্রুপটা নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। ঠিক একইভাবে এই যে হাইলাইট করা আছে এই গ্রুপটা, এই গ্রুপটাও নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। ঠিক আছে, একটু হিসাব করে দেখলে পাবেন যে এখানে ধরেন 5 দিলাম, 6, 7। সো এই প্রত্যেকটা নোডই কিন্তু নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড, 5, 6, 7। তো এইটা একটা কম্পোনেন্ট, এইটা আর একটা কম্পোনেন্ট, এই গ্রুপটা হচ্ছে নিজেরা মিলে আর একটা কম্পোনেন্ট, 3 নাম্বার কম্পোনেন্ট। এটা হচ্ছে নিজে সিঙ্গেল এজ, সরি সিঙ্গেল ভার্টেক্স নিজেই নিজের সাথে স্ট্রংলি কানেক্টেড। ঠিক আছে, যে কোনো সিঙ্গেল ভার্টেক্স নিজে নিজের সাথে স্ট্রংলি কানেক্টেড, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই বড় গ্রাফটা যদি আমরা চিন্তা করতাম, এই বড় গ্রাফের মধ্যে আমাদের 4টা কম্পোনেন্টস আমরা পাচ্ছি, তাই তো? জি স্যার। জি স্যার। কম্পোনেন্টস বলতে বোঝাচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস, শুধু কম্পোনেন্টস না, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। তো এই গ্রাফের মধ্যে 4টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস আছে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস এর বেসিক থিওরি আর কি। স্যার এখানে স্ট্রংলি কানেক্টেড কিভাবে হবে স্যার? প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে যাওয়া যায়, কিন্তু দ্বিতীয় অংশ থেকে তো প্রথম অংশে আসা যায় না। আমি স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলি নাই, আমি বলছি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। জি স্যার, এভাবে হচ্ছে। পুরাটা গ্রাফে যদি যাওয়া যেত তাহলে পুরা গ্রাফটা হয়তো স্ট্রংলি কানেক্টেড গ্রাফ, কিন্তু গ্রাফের এই যে সাব পার্ট, এগুলো হচ্ছে সাব গ্রাফ, পুরাটা মিলে এক সিঙ্গেল গ্রাফ। ঠিক আছে, বড় যে আয়তক্ষেত্র সেটা হচ্ছে সিঙ্গেল গ্রাফ, কিন্তু এই গ্রাফের সাব গ্রাফ হচ্ছে এই নোডগুলা। তো এই নোডগুলো নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। তো এই যে সকল গ্রুপ অফ নোডস নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড তাদেরকে বলা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। জি স্যার, ক্লিয়ার। তো এখানে ওই এক্সাম্পলটা হয়তো আবারও দেখানো হচ্ছে যে এই এই গ্রাফে এইটার ক্ষেত্রে যদি আমরা বের করি, একটু খেয়াল করে দেখেন এ থেকে কিন্তু আমরা হয়তো বা কি বলে এফ এ যেতে পারতেছি কিনা সেটা আমাকে বের করতে হবে। ঠিক একইভাবে এফ থেকে আমরা এ তে যেতে পারতেছি কিনা একটু খেয়াল করে দেখেন তো, যাওয়া যায়? জি স্যার। এ থেকে এফ এ না যেতে ও, পারতেছি, না স্যার, ওই ডি থেকে যাওয়া হচ্ছে না। কিন্তু এফ থেকে কি এতে যাওয়া পসিবল? না স্যার। পসিবল না। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে, এ এবং এফ নিজেরা স্ট্রংলি কানেক্টেড না। ঠিক আছে, আবার এ থেকে সি তে যাওয়া যায়, সি থেকে এ তে যাওয়া যায়, ভালো কথা। এ থেকে বি তে যাওয়া যায় সি এর মাধ্যমে, আবার বি থেকে সরাসরি এ তে যাওয়া যায়। তো এ বি সি দেখা যাচ্ছে স্ট্রংলি কানেক্টেড। এ থেকে ডি তে যাওয়া যায়, কিন্তু ডি থেকে এ তে যাওয়া যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এ বি সি নিজেরা স্ট্রংলি কানেক্টেড। আবার দেখতে হবে যে এ থেকে ই তে যাওয়া যায় ঠিকই, ই থেকে জি তে যাওয়া যায়, কিন্তু জি থেকে সি তে যাওয়া যাচ্ছে না। তো তার মানে আমাদের আরেকটা বিবেচনার বিষয় আছে যে আমরা যদি এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট পেয়ে যাই, তখন আরেকটা সংক্ষেপে যেটা চিন্তা করা যেতে পারে যে সি থেকে যদি আমরা ই তে যাই, ই থেকেও যদি আমরা সি তে যেতে পারতাম, তাহলে কি যে মানে বিষয়টা কি দাঁড়াইতো, এ থেকে ই তে যাওয়া যেত না, আবার ই থেকেও এতে আসা যেত না। জি স্যার। Right? জি কারণ স্যার। আমরা ছোট থেকে আস্তে আস্তে আগাচ্ছি। তো তার মানে আমরা যদি একটা লেমা বা একটা হচ্ছে অনুসিদ্ধান্ত বলতে পারি যে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস থেকে যদি অন্য কোনো নোডে আমরা যাইতে পারি এবং ওই নোড থেকে আবার সেটাতে ব্যাক করতে পারি, তাহলে সেই নোডটাও স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস এর ভিতরে ইনক্লুডেড হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে যাওয়া যাচ্ছে না, যেমন সি থেকে ই তে যাওয়া গেলেও ই থেকে সি তে ব্যাক করা যায় না, সো
এটা স্ট্রংলি কানেক্টেড হবে না, মানে সিই স্ট্রংলি কানেক্টেড না। সো দেখা যাবে যে এভাবে যদি আমরা সিমুলেশন করি, আমরা দেখতে পাবো যে এই যে মেঘের মতো যে আমরা ব্লকগুলো দেখতে পাচ্ছি, এরা নিজেরা নিজেরা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। সো এখানে 4টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস আছে এই গ্রাফের ভিতরে। পুরা গ্রাফটা স্ট্রংলি কানেক্টেড না, কিন্তু তাদের মধ্যে কিছু কম্পোনেন্টস আছে যারা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। সো এটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড এর থিওরি এবং হচ্ছে তার এক্সপ্লেনেশন। এখন ঘটনা হচ্ছে যে আমরা কিভাবে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস গুলো বের করব, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এইটা বের করার জন্য যে প্রসিডিউরটা, আচ্ছা একটু আমি এখানে দেখাই যে কানেক্টেড গ্রাফ বলতে তাহলে এখন কি বোঝাবে। এখন আমাদের স্ট্রংলি কানেক্টেড গ্রাফ যদি আমাদের এটা হয়, সরি, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস এর গ্রাফ যদি এইটা হয়, তাহলে কম্পোনেন্টস গুলাকে যদি আমরা একটা নোড হিসেবে চিন্তা করি, ঠিক আছে, এই কম্পোনেন্টস হচ্ছে একটা নোড, এই কম্পোনেন্টস হচ্ছে আরেকটা নোড। এটা হচ্ছে 1 নাম্বার কম্পোনেন্টস, এটা 2 নাম্বার কম্পোনেন্টস ধরেন, এটা 3 নাম্বার কম্পোনেন্টস, এটা হচ্ছে 4 নাম্বার কম্পোনেন্টস। সো কম্পোনেন্টস কে যদি মিলে আমরা যদি এক একটা নোড ধরি, তাহলে এটা হচ্ছে এই 1 নাম্বার কম্পোনেন্টস এর নোড। মানে পুরাটাকে একসাথে কনসাইজ করে ধরে ফেলছি ছোট একটা নোড হিসেবে। জি স্যার। তো এই 1 নাম্বার কম্পোনেন্টস থেকে দেখেন 2 নাম্বার কম্পোনেন্টস এর 2টা এজ আছে এবং 2টা এজই কি একই দিকে ডিরেকশন, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে যেটা করতে পারি, এই 2টা এজ থেকে যে কোনো একটা এজ নিতে পারি, কারণ এই একটা এজ দিয়ে আমরা সেকেন্ড কম্পোনেন্টস এ যাচ্ছিলাম। এটা হচ্ছে এই এই সেকেন্ড কম্পোনেন্টস এর এটা রিপ্রেজেন্টেশন এখানে। স্যার যদি হচ্ছে এখানে তো দুটোই ওই দিকে ডিরেকশন হচ্ছে, যদি বিপরীত দিকেও তো একটা আর একটা, মানে দুটো দুই ভ্যালু তো তাহলে কোনটা নিতাম আমরা? না, যদি দুইটা দুই দিকে হইতো তাহলে কিন্তু আসলে এই পুরোটা মিলেই একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হয়ে যেত, জি স্যার। ঠিক আছে। কারণ হচ্ছে যদি দুইটাই দুই দিকেই থাকতো, কারণ আমি একটু আগে কিন্তু বলতেছিলাম যদি এইখান থেকে যদি আমি এই নোডে যাইতে পারি, আবার যদি এখান থেকে এই নোডে ব্যাক করার রাস্তাও থাকে, কোনো না কোনো রাস্তা আছে, তাহলে তো এই পুরোটাই তো আমার একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফের মধ্যে চলে আসে, ঠিক আছে। তার মানে কি স্যার দুইটা, তখন কি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হতো নাকি? হ্যাঁ দুইটা মিলে একটা কম্পোনেন্টস হয়ে যেত। জি স্যার। কেন হিসাবটা দেখেন আবারও, যেমন এটা মনে করেন 1 নাম্বার নোড আর এটা মনে করেন হচ্ছে 7 নাম্বার নোড, কথার কথা। এখন 1 আর 7 কিন্তু স্ট্রংলি কানেক্টেড না, তাই না? কারণ 1 থেকে আমি কোনো না কোনো রাস্তা দিয়ে হচ্ছে 7-এ গেলাম, 7 থেকে 1-এ ব্যাক করার রাস্তা নেই। কিন্তু কোনো কারণে যদি এখন আমি 7 থেকে 1-এর দিকে একটা রাস্তা দিয়ে দিতাম, এইদিকে একটা লেফট ডিরেকশন দিয়ে দিতাম, তাহলে দেখা যেত কি এইখানে যতগুলো নোড আছে সবাই কিন্তু এখন হচ্ছে এই গ্রুপে গেলে আবার এই গ্রুপ থেকে ফেরত আসতে পারবে, তাই তো? জি স্যার। একটু ভালো করে খেয়াল করে দেখেন সবাই, যদি এখানে আমাদের ডিরেকশন নাই, এটা একটা কম্পোনেন্টস, এটা আলাদা আর একটা কম্পোনেন্টস, 2 নাম্বার কম্পোনেন্টস। তো 1 নাম্বার নোড থেকে যদি আমি 7 নাম্বার নোডে যেতে পারতেছি, ঠিক আছে, 7 নাম্বার নোড থেকে যদি আমি 1 নাম্বার নোডে আসতে পারতাম, তাহলে কি হইতো, এই 1 এবং 7 কিন্তু স্ট্রংলি কানেক্টেড হয়ে যেত। ঠিক একইভাবে তাহলে কি বোঝাতেও, যে এই 1 নাম্বার এবং 2 নাম্বার কম্পোনেন্টস গ্রুপের মধ্যে যারা যারা আছে, তারা সবাই মিলে একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ, সরি, একটা একটা সিঙ্গেল স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট তৈরি করতো, মানে মার্জ হয়ে যেত আর কি, সোজা কথায়। সো যেহেতু এটা হচ্ছে না, সো সমস্যা নাই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কম্পোনেন্টস এর গ্রাফ তৈরি করা সম্ভব। কিভাবে সম্ভব? যদি এই বড় একটা কম্পোনেন্টসকে আমরা একটা সিঙ্গেল এজ নোড চিন্তা করি,
এবং তাদের মধ্যে যদি একই দিকে ডিরেকশন থাকে মাল্টিপল এজ, তখন আমরা সেটাকে একটা এজ কনসিডার করব, যেমন এই যে এখানে একটা এজ কনসিডার করা হয়েছে। এরপরে এটা হচ্ছে 2 নাম্বার কম্পোনেন্টস, 2 নাম্বার কম্পোনেন্টের সাথে কানেক্টেড হচ্ছে 1 নাম্বার কম্পোনেন্টস। এরপরে হচ্ছে ঠিক একইভাবে 2 থেকে হচ্ছে 4-এ যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কম্পোনেন্টস এর নোড বা ভার্টেক্স। একটু খেয়াল করবেন এখানে 1 নাম্বার 2 নাম্বার বলতে কিন্তু আমি কয়েকটা জিনিস বোঝাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে ভার্টেক্স, কোনো কোনো ক্ষেত্রে এই যেমন এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট, 1 নাম্বার কম্পোনেন্ট। কম্পোনেন্ট এবং ভার্টেক্স কিন্তু এক জিনিস না। ভার্টেক্স বা নোড, নোড হচ্ছে এই যে ছোট ছোট গুলা, আর কম্পোনেন্ট হচ্ছে এই বক্স গুলাকে বোঝানো হচ্ছে। সো মূল কথাটা হচ্ছে যে যদি আমরা একটু স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস এর গ্রাফ পেয়ে থাকি, সেখান থেকে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা শর্ট ফর্মে। সেই ফর্মটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো 3 নাম্বার নোড, 3 নাম্বার কম্পোনেন্টস যে নোডটা, এটা হচ্ছে এই 3 নাম্বার গ্রুপের জন্য। ঠিক আছে, তো এদেরকে যদি আমরা এরকম নোড আকারে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে চেহারাটা এরকম হইতো দেখতে। আচ্ছা, এখন স্ট্রং স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস করতে গেলে আসলে কি করতে হবে সেটা হচ্ছে কথা। মানে নর্মাল কনসেপ্ট কি? নর্মাল কনসেপ্ট হচ্ছে যদি আমরা একটা নোড থেকে অপর নোডে যাইতে পারি, তাহলে আমাদেরকেও ফেরত আসতে হবে। এ থেকে যদি ডি তে যেতে পারি, ডি থেকেও এ তে ফেরত আসতে হবে। কিন্তু এই গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি? এই গ্রাফে এ থেকে ডি তে গেলে ডি থেকে এ তে আসা পসিবল? জি না। পসিবল না। আচ্ছা, তাহলে স্ট্রংলি কানেক্টেড আমরা কিভাবে বের করব? তো আমাদেরকে বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন যদি দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে পসিবল। আমরা এই যে আমাদের যে গ্রাফ ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করে ফেলবো। ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কি হবে? রো কলামে রোয়ের জায়গায় রূপান্তর কলাম, হয়, কলাম জায়গা। রোতে রূপান্তর হয়ে যায়। হ্যাঁ, তো সেইটা গ্রাফের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলবে? ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না স্যার? মানে দেখা যাচ্ছে এর থেকে ডিতে যায়, তো আগে পরে ডি থেকে এতে। হ্যাঁ, রাইট। সো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে যেটা বোঝাচ্ছে গ্রাফটা ট্রান্সপোজড হওয়া। গ্রাফ ট্রান্সপোজড হওয়া মানে হচ্ছে এই যে ডিরেকশন উল্টায় যাওয়া। ঠিক আছে, সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বের করতে গেলে আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে। আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বের করার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে হচ্ছে রো ভ্যালু গুলা হচ্ছে নতুন ম্যাট্রিক্সের কলাম ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, অথবা কলাম ভ্যালু গুলা রো ভ্যালু হয়ে যাবে। তো একটা করলেই হয়ে যায়, যেমন এইখানে এই রো এর যে ভ্যালু গুলা ছিল সেটাকে যদি আমরা কলামে বসাই দিই তাহলে হয়ে যাচ্ছে, ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। তো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আসলে গ্রাফটাও ট্রান্সপোজ হয়ে যাবে, মানে হচ্ছে এজ এর ডিরেকশন উল্টে যাবে। যেমন আগে ছিল এ থেকে ডি তে এজ ছিল, কিন্তু এখন হচ্ছে ডি থেকে এ দিকে এজ চলে গেছে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এ থেকে ডি তে ছিল এখানে, এখন হচ্ছে ট্রান্সপোজ করলে ডি থেকে এ তে চলে আসছে। ম্যাট্রিক্স ট্রান্সপোজ এবং গ্রাফ ট্রান্সপোজ বোঝা গেছে? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন চলে আসছে আমাদের সামনের টপিকে। তো আমরা ট্রান্সপোজ করে কি করতেছি আসলে? আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বের করার জন্য লাগবে। কি করতে হবে? প্রথমত আমাদের যে মেইন যে গ্রাফটা ছিল, মানে আমাকে যে গ্রাফটা দেওয়া আছে কারেন্টলি, সেই গ্রাফের উপরে আমাদেরকে একটা ডিএফএস অ্যালগরিদম চালাতে হবে।
প্রথম কাজ হচ্ছে আমাদের যে মেইন গ্রাফটা দেওয়া আছে সেটার উপরে আমরা একটা ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করব, মানে সিম্পল ডিএফএস চালাবো। চালায়া কি করব, আমরা হচ্ছে ফিনিশিং টাইম গুলাকে সেভ করে রাখবো। ঠিক আছে, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে সেই গ্রাফটার উপরে ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করব এবং জাস্ট আমাদের ফিনিশিং টাইমগুলা সেভ করে রাখবো। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমরা গ্রাফে ট্রান্সপোজ করে ফেলবো। ঠিক আছে, মানে যে গ্রাফটা আমাদের দেওয়া আছে সেই গ্রাফটাকে ট্রান্সপোজ করে ফেলবো, তার মানে ডিরেকশন গুলোকে উল্টাই দিব। থার্ড কাজ হচ্ছে কি, আমরা আবার নতুন করে আর একটা ডিএফএস কল দিব। এখন কোন গ্রাফের উপরে কল দিব? কল দিব হচ্ছে ট্রান্সপোজড গ্রাফের উপরে। ঠিক আছে, ট্রান্সপোজড গ্রাফের উপরে কল দিব, কিন্তু কল দেওয়াটা ডিপেন্ড করবে হচ্ছে একটা লুপের মধ্যে। আমরা কনসিডার করব, কিভাবে কনসিডার করব, ভার্টেক্সের ডিক্রিজিং অর্ডারের ফিনিশিং টাইম আমরা যদি সাজাবো আগে, ফিনিশিং টাইম অনুযায়ী ডিক্রিজিং অর্ডারে আমরা কি বলে নোটগুলোকে সাজাবো। এরপরে যে সকল নোটগুলো আগে থাকবে সেই সকল নোডের উপরে আমরা ট্রান্সপোজ গ্রাফের উপরে ডিএফএসটা নতুন করে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো স্যার এখানে সেটা স্যার বুঝতে পারিনি। আচ্ছা বলতেছি, আমরা তো এই যে প্রথম ডিএফএস চালানোর সময় ফিনিশিং টাইমগুলো প্রত্যেকটা নোডে সেভ করে রাখছি, জি তাই তো? স্যার। তো এই ফিনিশিং টাইমগুলোকে আমাদের ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ডিক্রিজিং অর্ডার বলতে যেটা বোঝানো হচ্ছে, নোটগুলোকে ফিনিশিং টাইমে ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। মানে ওই যে কাইন্ড অফ টপোলজিক্যাল সর্ট করছিলাম না, জি স্যার। ওইটার মতো। সো নোটস গুলাকে এখন আমাদের ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ যে নোডের ফিনিশিং টাইম সবার আগে সেটাকে সবার আগে রাখতে হবে, সরি সবার শেষে রাখতে হবে। যেমন ধরেন দুই তিনটা চারটা নোড আছে, একটা নোডের ফিনিশিং টাইম হচ্ছে ধরেন এ নোডের ফিনিশিং টাইম হচ্ছে 5, সি নোডের ফিনিশিং টাইম হচ্ছে 3, ডি নোডের ফিনিশিং টাইম হচ্ছে 7, কথার কথা। তো আমাদেরকে যেটা করতে হবে, নোটস গুলাকে ডিক্রিজিং ফিনিশিং টাইম অর্ডারে সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো? প্রথমে ডি আসবে, তারপরে এ, তারপরে সি। হ্যাঁ, প্রথমে ডি আসবে, তারপরে এ আসতেছে, এরপর হচ্ছে আমাদের সি আসবে। এটা এইভাবে আগে সাজায় ফেলবো। সাজানোর পরে আমাদের যে গ্রাফটা যে ট্রান্সপোজ করা হয়েছে, নতুন যে গ্রাফটা, মেইন যে গ্রাফটা দেওয়া হয়েছে সেটাকে আমরা ট্রান্সপোজ করে নিছি। সেই গ্রাফের উপরে এখন আমরা ডিএফএস কে কল করব, কিন্তু কল করার সিকোয়েন্সটা হবে কোন নোড থেকে কোন নোডে যাব সেটা সিকোয়েন্সটা বলে দিবে এই সর্টেড অর্ডারটা। তো ফার্স্টে আমরা ডি থেকে ডিএফএস কে কল করব, তারপর এ থেকে ডিএফএস কে কল করব, তারপর আবার সি থেকে ডিএফএস কে কল করব। এই কলিংটা কিন্তু আমাদের নিচে থেকে করতে হবে না, এই কলিংটা কিন্তু মেইনের ভিতরে একটা লুপ ছিল। মানে আমরা রিকার্সিভ অ্যালগরিদম দেখছি, জি কিন্তু স্যার। মেইনের ভিতরে একটা লুপ ছিল, মনে আছে? জি স্যার, ওই সাবগ্রাফ গুলাকে ট্রাভার্স করার জন্য। রাইট। তো ওই গ্রাফের ওই লুপের ভিতরে আমাদেরকে এটা ডিজাইন করতে হবে, যে এখন আমরা ফিনিশিং টাইমের ডিক্রিজিং অর্ডারে যে নোটগুলো সবার আগে আছে সেই ডি নাম্বার নোট থেকে আগে ডিএফএস চলবে, তারপর এ নাম্বার নোট থেকে চলবে, তারপর সি নাম্বার নোট থেকে চলবে। ঠিক আছে, এইভাবে ডিএফএসটা অ্যাপ্লাই করতে হবে। এর পরের কাজ কি দেখি। এর পরের কাজ হচ্ছে output the vertices in each tree of the depth first forest formed in the second DFS as a separate strongly connected components। তাহলে আমরা এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে এই কাজটা যদি করে ফেলি, এই কাজটা বলতে কোন কাজ, আমরা যদি রিভার্স যে ডিএফএসটা চালানোর কথা ছিল, রিভার্স যে ডিএফএস গুলো চালানোর কথা ছিল, যেমন প্রথমে ডি থেকে, তারপর এ থেকে, তারপর সি থেকে, তো ডি থেকে আমরা এখন রিভার্স অর্ডারে যে সকল নোডে পৌঁছাইতে পারবো তারা হচ্ছে এখন স্ট্রংলি কানেক্টেড হয়ে যাবে। আবার এ থেকে আমরা রিভার্স অর্ডারে যে কোনো নোডে যে নোডে গুলোতে পৌঁছাতে পারবো তারা নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড হয়ে যাবে।
আবার সি থেকে আমরা যে সকল নোডে পৌঁছাতে পারবো তারা নিজেরা নিজেরা এখন স্ট্রংলি কানেক্টেড হয়ে যাবে, সি সহ আর কি। তো স্টেপস গুলো আবার একটু রিক্যাপ করি সুন্দর করে। প্রথমে ডিএফএস কল করা হবে মেইন গ্রাফের উপরে, 1 নম্বর স্টেজ। সেখানে ফিনিশিং টাইমগুলোকে স্টোর করে রাখতে হবে, বা গেল। তারপরের কাজ হচ্ছে আমাদের গ্রাফটাকে ট্রান্সপোজ করে ফেলতে হবে, অর্থাৎ এজ এর ডিরেকশন উল্টায় দিতে হবে, গেল। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের ফিনিশিং টাইমের ডিক্রিজিং অর্ডারে নোটগুলোকে সর্ট করতে হবে, এবং ওই যে নোটগুলো সবার আগে আছে সেই নোটগুলো থেকে ডিএফএস কে রান করতে হবে ট্রান্সপোজ গ্রাফের উপরে। ফিনিশিং টাইমের ডিক্রিজিং অর্ডারে যে নোটগুলো আছে সেই নোটগুলো থেকে ডিএফএস টাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পরে সেকেন্ড আমরা যে ডিএফএস গুলো অ্যাপ্লাই করতেছি, ওই ডিএফএস যাদের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন বা ওই ডিএফএস দিয়ে আমরা যে সকল ফরেস্ট পাবো বা সাব ট্রি পাবো, যেমন এরকম একটা সাব ট্রি পাবো, এখানে কয়েকটা সাব ট্রি হয়তো বা পাবো, তো সেই সাব ট্রি গুলোকে আমরা বলবো এক একটা সেপারেট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। মানে এটাকে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বলবো, এটাকে আর একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বলবো, এটা আর একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন থিম। এখানে এক্সট্রা কোনো অ্যালগোরিদম নাই। অ্যালগোরিদমের সিকোয়েন্সটা হচ্ছে, ফ্লোটা হচ্ছে এটা, কোন স্টেপের পর কোন স্টেপ কাজ করতে হবে, টোটাল 4টা স্টেপে কাজ করতে হবে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে গেলে। আমরা সিমুলেশন দেখি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, এই গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা নোডের ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম সেভ করে দেওয়া আছে। তো এখানে সি থেকে স্টার্ট করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন গ্রাফ, এটা হচ্ছে আমাদের মেইন গ্রাফ। সেখানে আমাদের সি থেকে স্টার্ট করা হয়েছিল। তো সি থেকে স্টার্ট করার কারণে আমাদের যে সকল নোডগুলা যেতে পারতো সেগুলো সবগুলো ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম ক্যালকুলেট করা হয়েছে। তো একটু আপনারা খেয়াল করে দেখেন তো ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইমের মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। সি থেকে স্টার্ট করতেছে, হিসাব করে দেখেন। জি স্যার। হ্যাঁ বলেন, কোনো অসামঞ্জস্যতা আছে বা ঠিক আছে? জি স্যার, স্যার ঠিক এই আছে। যে 2 আর 7 ওই জায়গায় কিছু কি সমস্যা আছে? দুই সাথে বলতে না, স্যার সি থেকে ওইখানে ফিনিশ করে নাই, মানে আরো জায়গায় ঘুরছে না, ওইটাকে বুঝাচ্ছে। না, নর্মাল হিসাব করেন, সি থেকে স্টার্ট হচ্ছে, সি তে তাহলে ডিসকভার টাইম 1, জি তে গেল 2, এটাতে এফ এ গেল 3, 3 থেকে এই এফ থেকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে কি এটা জি স্যার। এফ হচ্ছে হচ্ছে 4 হয়ে গেল, তাই তো? স্যার, কিন্তু জি স্যার। এ যখন রিটার্ন করবে, এ তো আর ফিনিশড হয়ে যায় না, ওর তো আর একটা চাইল্ড আছে। জি স্যার। মানে এফ যখন জি তে রিটার্ন করছে, এ তো জি ফিনিশড হয় নাই, ওর চাইল্ড আছে এইচ। তো সে এইচ কে কল দিবে সাথে সাথে। তো এইচ কে কল দিলে হচ্ছে ডিসকভার টাইম হয়ে গেল 5। এরপরে এইচ থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সো এইচ থেকে সে ব্যাক করবে, এইচ শেষ হয়ে যাবে, 6 হয়ে গেল। এরপরে এইচ থেকে তখন সে জি তে ব্যাক করছে, তখন জি দেখতে পাচ্ছে আমার আর কোনো কাজ নাই, তখন সে নিজে হচ্ছে 7 হয়ে গেল। এরপরে সে হচ্ছে আবার সি এর কাছে ব্যাক করবে, সি দেখতে পাবে যে আমার আরো একটা চাইল্ড আছে। সি কিন্তু তখনো ফিনিশড হয় নাই, সি তখনো ফিনিশড হয় নাই। সি দেখতে পাবে আমার চাইল্ড আছে ডি, তো ডি তে যাবে, ডি দেখতেছে 8, ডিসকভারি টাইম ফিনিশিং টাইম 9,
তো এখন হচ্ছে এই সি এর ফিনিশিং টাইম হচ্ছে 10 হয়ে গেল। বুঝতে পারছি? আপনাদের হিসাব করতে একটু ভুল হচ্ছিল হয়তোবা, যারা কনফিউজ ছিলেন। তো মূল কথা হচ্ছে আমরা এটা ডিসকভার টাইম এবং ফিনিশিং টাইম আমরা বের করে ফেললাম, কথার কথা ধরেন। এখন আমাদের প্রথম কাজটা হয়ে গেছে, আমরা ডিএফএস অ্যাপ্লাই করব মেইন গ্রাফের উপরে, হয়ে গেছে। সেকেন্ড কাজ কি? ফিনিশ নেম গুলা স্যার ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে। আচ্ছা, সাজাইলাম। এই যে এখানে ডিক্রিজিং অর্ডারে নোডগুলোকে সাজাইছি। যে নোডের ফিনিশিং টাইম সবার শেষে, মানে সবার বড় ফিনিশিং টাইম যাদের, তাদেরকে সবার আগে রাখছি। এরপরে থার্ড কাজ কি হবে? স্যার ট্রান্সপোজ গ্রাফ তৈরি করা। ট্রান্সপোজ গ্রাফ তৈরি করা। তো তার মানে আগে যে ডিরেকশন গুলো ছিল তা এখন উল্টাই দিতে হবে। তো এই যে নিচে হচ্ছে ট্রান্সপোজ গ্রাফ তৈরি হয়ে গেছে, হয়েছে? স্যার উল্টাই দিলে হ্যাঁ, আমাদের ভিতরে যে স্যার কাজগুলো হয়েছে স্যার ওগুলো চেঞ্জ হয়ে যাবে না সেরকম স্যার? স্টার্ট হয়েছিল মনে করেন 1 থেকে, বাট ফিনিশিং টাইম তো মানে 10 নাও হইতে পারে। মানে সিতে যেরকম 1 হয়েছে স্টার্ট টাইম, 10 হয়েছে হচ্ছে ফিনিশিং, ওইখানে স্যার ওইখানে তো 10 নাও হইতে পারে যদি উল্টাই দিই। না সেটা তো আমরা হইতে নাও পারি, সেটা তো বুঝতেছি। আমরা তো ওইটা ফিনিশিং টাইম নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না। ওইটা এখন আমাদের বিবেচনার বিষয় না। আমাদের বিবেচনার বিষয় হচ্ছে এখন আমরা ট্রান্সপোজ করে ফেলবো। ট্রান্সপোজ করে আমরা এখন কাকে দিয়ে ডিএফএস চালাবো সেটা ঠিক করে দিবে এই যে এই অর্ডারটা। তো আমরা ট্রান্সপোজ হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি। প্রত্যেকটা এজ কি উল্টে গেছে নিচের গ্রাফে? জি স্যার। জি স্যার। আমাদের এখানে ট্রান্সপোজ গ্রাফ হয়েছে, এটা হচ্ছে আমাদের জি টি, আমরা ট্রান্সপোজ লিখে রাখি। আর এটা হচ্ছে শুধু জি গ্রাফ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি? এখন আমাদের কাজ হচ্ছে কোন নোটটা আগে সেটা দিয়ে আগে আমাদেরকে এই এই অর্ডারে কোন নোটটা আগে সেটা দিয়ে ডিএফএস কে অ্যাপ্লাই করতে হবে ট্রান্সপোজ গ্রাফের উপরে। সো নিজেরা নিজে করি, কত হবে? বি থেকে স্টার্ট হচ্ছে, তাহলে বি এর ডিসকভার টাইম 1। তারপর বি থেকে কোথায় যাবে? এতে যাবে। এ তে গেল, তাহলে এর ডিসকভার টাইম 2। তারপর তারপরে ই ই তে তে। যাবে। ই ই তে গেল, তারপর তারপরে ই ফিনিশ হয়ে যাবে। ই তে আর কোনো অপশন নাই যাওয়ার, সো ফিনিশড। সো 4, স্যার হবে। আবার এর কাছে রিটার্ন যাবে। তাহলে 5, তারপর তারপর সে 6 6 এর কাছে আসবে। 6 থেকেও যাওয়ার জায়গা নেই। 6 না, বি আর কি এটা। ও এটা বি। সো বি এর ফিনিশিং টাইম হয়েছে আমাদের 6 হয়ে যাচ্ছে। বি থেকে আর কোথাও যাওয়ার অপশন নাই। সো যখনই বি ফিনিশড হয়ে গেছে, তো বি থেকে যে সকল নোডে আমরা যাইতে পারছিলাম, বি কে ট্রাভার্স বি মানে বি থেকে স্টার্ট করার ফলে যে সকল নোডে আমরা যাইতে পারছিলাম, তারা নিজেরা হচ্ছে এক একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? জি একটু স্যার। একটু মিলাই দেখেন তো আসলে হয় কিনা। মেইন গ্রাফটা দেখেন। মেইন গ্রাফে যদি দেখতাম তাহলে এ থেকে বি তে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়? জি না। কে বলছে যাওয়া যায়? যাবে বি স্যার থেকে যায় ই স্যার তে, ই ই এর থেকে মাধ্যমে। এ তে। হ্যাঁ, বি থেকে ই, ই থেকে এ। তার মানে এ এবং বি স্ট্রং কানেক্টেড, সঙ্গে কানেক্টেড। ঠিক একইভাবে ই থেকে এ তে যাওয়া যায়। এ থেকে কি ই তে যাওয়া যায় না? জি স্যার। যাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে বি থেকে ই তে যাওয়া যায়, আবার ই থেকে বি তে যাওয়া যায়। তাহলে আমরা মেইন গ্রাফে কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা কিন্তু স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। ঠিক আছে? তো সেটাই আমরা প্রমাণ করলাম কিভাবে, যে আমরা ট্রান্সপোজ গ্রাফের উপরে এই ফিনিশিং টাইমের ডিক্রিজিং অর্ডারে সাজানোর পরে যে নোটটা দিয়ে সবার আগে ডিএফএস অ্যাপ্লাই করব, ওই নোট দিয়ে যে সকল ভার্টেক্স আমরা কভার করব, বা ওই নোট দিয়ে ডিএফএস অ্যাপ্লাই করার কারণে যে সকল ভার্টেক্স গুলা বা নোট গুলা আমাদের ওই ট্রি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে বি কে যদি রুট ধরি, বি কে রুট ধরলে বি এর আন্ডারে যে সকল নোট গুলা ট্রি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদেরকে আমরা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস বলবো। ঠিক আছে? ঠিক একইভাবে বাকিগুলাও হবে। বাকিগুলো কিরকম হবে একটু নিজেরাই হিসাব করেন। বাকি এবার নেক্সট কার থেকে চালু হবে টিএফএস? সি থেকে। ই থেকে চালু হওয়া পসিবল? সি আর সি। সি থেকে হবে স্যার। ই তো ইয়া কি জানি বলে ট্রাভার্স হয়ে গেছে একবার, এটা গ্রে হয়ে স্যার রাইট। গেছে। সি থেকে হবে। এটা এটা বোঝানোর জন্য আমি বলতেছিলাম যে কোনটা থেকে হবে নেক্সট। আমাদের ফিনিশিং টাইম অনুযায়ী
ই আছে, এও আছে, কিন্তু যাওয়া পসিবল না, কারণ এটা হচ্ছে ভিজিটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের হ্যান্ডেল করতে হবে। সো নেক্সট আসলে পসিবল হচ্ছে সি থেকে। সো এই বি এর সাথে ই এ বি, এটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে, সেটা পসিবল না। নেক্সট আমাদের সি এ থেকে স্টার্ট করতে হবে। সি থেকে স্টার্ট করলে কি হবে? 7। সি থেকে ডি এ যাওয়া যাবে, আর ডি থেকে তো আর যাওয়া যায় না। পরে জি থেকে স্টার্ট করতে হবে, জি থেকে সি এফ থেকে এর সি আমরা ডিসকভার করে ফেলি, সি হচ্ছে 7, তারপর কত? তারপরে হচ্ছে ডি ডি, তে 8, তারপরে এখানে ডি ফিনিশিং ফিনিশিং থেকে টাইম 9, 9, এখানে ডি ফিনিশিং থেকে আর কোথাও যাওয়ার অপশন নাই, সো ডি তে 9, তারপর তারপর আবার সি তে ফেরত আসবে, সি হয়ে যাবে সি 10। তে হচ্ছে 10, রাইট। সো তার মানে এই যে সি থেকে আমরা যেতে পারছি শুধুমাত্র ডি তে, তাহলে সি ডি কভার হয়ে গেছে একসাথে। তো এটা হচ্ছে আমাদের আর একটা সেকেন্ড কম্পোনেন্ট হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট হয়ে যাবে। তারপরে কাজ কি হবে? জি। তারপরে জি থেকে আবার কল করবে, রাইট, জি থেকে আবার নতুন করে কল হচ্ছে, জি হয়ে গেল ধরেন যে 11। তারপরে জি থেকে এফ এ যাওয়া যায়, এফ হয়ে যাবে 12। 12। এফ 12 থেকে এখানে ফিনিশ হয়ে যারা যাবে। যাওয়া যায় তারা ভিজিটেড, তাই আর যাবে না, পরেরটা 13 হয়ে যাবে, তারপর রাইট, জিতে আবার ফেরত আসবে। রাইট, জি থেকে আর কোথাও যাওয়া যায়? জি না। আর কোথাও যাওয়া যাবে না। রাইট, সো জি আমার ফিনিশড হয়ে গেল। সো এখন তার মানে জি এর সাথে কানেক্টেড হয়ে গেছে এইচ। সো এরা হচ্ছে নিজের একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হয়ে গেছে। সরি, জি এর সাথে যাওয়া যাচ্ছে এফ এ, সরি এইচ কে কভার করে ফেলছি। জি এবং এইচ এ যাওয়া যাচ্ছে, এফ এ যাওয়া যাচ্ছে, জি এবং এফ। ঠিক আছে, সো এটা হচ্ছে নিজেরা স্ট্রংলি কানেক্টেড হয়ে গেল। আর লাস্টে থাকে হচ্ছে আমাদের এইচ। সো এইচ এর ডিসকভারি টাইম হচ্ছে 15 এবং এইচ এর ফিনিশিং টাইম 16, যেহেতু আর কোথাও যাওয়া পসিবল না। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কি, এইচ হচ্ছে আমাদের আর একটা কম্পোনেন্টস হয়ে গেল। মানে সিঙ্গেল ভার্টেক্স একটা কম্পোনেন্টস হইতে পারে। ঠিক আছে, জি স্যার। এইটাই হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে আমরা কম্পোনেন্ট কি কি পাচ্ছি? কম্পোনেন্ট 1 এর মধ্যে আছে এ বি ই, কম্পোনেন্ট 2 এর মধ্যে আছে হচ্ছে সি ডি, কম্পোনেন্ট 3 এর মধ্যে আছে হচ্ছে এফ জি, এবং কম্পোনেন্ট 4 এর মধ্যে আছে এইচ। সো টোটাল গ্রাফটা আমাদের স্ট্রংলি কানেক্টেড গ্রাফ না, কিন্তু এই গ্রাফের সাব গ্রাফগুলা, অর্থাৎ সাব নোড গুলা বা কোন একটা অংশ নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। বুঝতে পারছি? এই জন্য এদেরকে বলা হচ্ছে কম্পোনেন্টস, গ্রাফে কম্পোনেন্টস। যেমন এই বড়টা হচ্ছে আমাদের পুরোটা গ্রাফ, এইটা হচ্ছে টোটাল গ্রাফ, কিন্তু এই গ্রাফের এই ছোট্ট ছোট্ট অংশগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্টস, তারা নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড। ঠিক আছে, জি স্যার। এবার ক্লিয়ার হয়েছে সবকিছু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে আসলে সেই কথাগুলো আসলে লেখা হয়েছে। এইটা আপনারা আহ, এই যে এখানে আবার সেই একই কাজ করা হয়েছে যে স্ট্রংলি কম্পোনেন্টস এর গ্রাফ আমরা তৈরি করতে পারি। আমাদের যে সকল কম্পোনেন্টস গুলো একসাথে ছিল স্ট্রংলি কানেক্টেড, তাদেরকে মিলে একটা নোড হিসেবে চিন্তা করতে পারি, এবং সেই নোডগুলো থেকে কোন কোন কম্পোনেন্টস এ এজ গেছে সেটা আমরা এরকম একটা গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারি। এই ডান পাশে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কম্পোনেন্টস এর গ্রাফ। আর কম্পোনেন্টস এর গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়ে থাকে, কম্পোনেন্টস এর কোনো সাইকেল থাকে না। মানে কম্পোনেন্টস এর যে গ্রাফটা আমরা পাবো সেখানে কোনো সাইকেল থাকবে না। এটা আপনার বাসায় নিজেরা হিসাব করে নেবেন কেন বলা হয়েছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এইটা নিচে কম্পোনেন্টস এর গ্রাফ যেটা। সো এখন হচ্ছে লেমা 1, ওই যে আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম একদম শুরুর দিকে, যদি যদি একটা কম্পোনেন্ট মানে দুইটা আলাদা আলাদা কম্পোনেন্টস, এইটাকে যদি একটা কম্পোনেন্টস হইতে হয়, এটা যদি আরেকটা কম্পোনেন্টস হয়, সি এবং সি প্রাইম যদি আলাদা আলাদা কম্পোনেন্টস হইতে হয়, তাহলে একটা কম্পোনেন্টস থেকে একদিকে যাওয়ার রাস্তা থাকতে পারে, কিন্তু ওই কম্পোনেন্টস থেকে ব্যাক করার কি কোনো রাস্তা থাকবে?
না স্যার। কখনো পসিবল না। থাকতে পারে আবার কখনো নাও থাকতে পারে। না, কখনোই থাকবে না। যদি থাকতোই তাহলে তো এরা নিজেরাই স্ট্রংলি কানেক্টেড হয়ে যেত। স্ট্রংলি কম্পোনেন্টস হতো কানেক্টেড। মানে একটু নিজেরা চিন্তা করেন, যদি এই ব্যাক করার রাস্তা যদি থাকতোই তাহলে এই টোটালটা মিলে একসাথে একটা কম্পোনেন্টস হয়ে যেত। বুঝতে পারছি? তাহলে আলাদা আলাদা কোনো কম্পোনেন্টস হইতো না এখানে কিন্তু। আর একটু ভালোভাবে দেখেন এই জিনিসটা আসলে কি বলছে। ধরেন ইউ থেকে ইউ প্রাইমে গেলাম, তো ইউ আর প্রাইম যদি থেকে আমরা এখানে ইউ থেকে ইউ প্রাইমে গেলাম কিন্তু পরে অন্য আরেকটা নোড যেমন ভি প্রাইম থেকে আবার ভি তে ব্যাক করলাম, তাহলে এটা কি হবে? সেটাই তো বলতেছি, ভি প্রাইম থেকে মনে করেন আপনি ভি তে ব্যাক করলেন, তার মানে কি দাঁড়াচ্ছে, ইউ এবং ভি নিজেরা তো স্ট্রংলি কানেক্টেড, তাই না? জি স্যার। ভালো কথা। আবার এরাও তো নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড, তাই না? জি। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি ইউ থেকে ভি প্রাইমে যেতে পারি, আবার ভি প্রাইম থেকে যদি ভিতে যেতে পারি, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে একটা ইউ থেকে কি আমি আবার ভিতে এই কম্পোনেন্টস হয়ে ব্যাক করতেছি না? জি স্যার। আমার কথা কি ধরতে পারছেন? ইউ থেকে কিন্তু আমি এই দিক দিয়েও একটা রাস্তা আছে ভিতে আসার জন্য। তো এই দিক দিয়ে ইউতে যদি আমরা এটাতে যেতে পারি, আবার এটা থেকে যদি আমরা ইউতে ব্যাক করতে পারি, তাহলে কি বোঝায়, এই পাশে যারা যারা আছে তাদের থেকেও ইউতে যাওয়া যাবে, আবার তাদের থেকেও ইউ থেকে আসা যাবে, এটা বোঝায় না? তাহলে তো গ্রাফ হয়ে যাবে। জি স্যার, বুঝছি। তাহলে তারা নিজেরা মিলে একটা স্ট্রংলি কানেক্টেড হয়ে যাবে, জি স্যার। সিঙ্গেল স্ট্রংলি কানেক্টেড হয়ে যাবে। তো এটা জাস্ট আমি বাংলাতে বললাম, এটা একটু সুন্দর করে গুছায় গুছায় লেখানো আছে বইতে, যে যদি একটা দুইটা আলাদা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হয়, তাহলে তাদের মধ্যে একটা কম্পোনেন্টস থেকে আরেকটা কম্পোনেন্টসে যাওয়ার রাস্তা থাকতে পারে, কিন্তু অবশ্যই ব্যাক করার কোনো রাস্তা থাকবে না। কারণ যদি ব্যাক করার রাস্তা থাকে তাহলে তারা নিজেরা নিজেরা টোটাল একটা কম্পোনেন্টস হয়ে যাবে। তো এই কথাটা আসলে বলা হচ্ছে, যদি কোনো পাথ থাকতো তাহলে আসলে এটা কোনো আলাদা কম্পোনেন্টস হইতো না, দুইটা মিলে একটা কম্পোনেন্টস হয়ে যেত। আচ্ছা, তো এখানে আর অনেকগুলো কথা বলা আছে, এইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা আপনারা একটু নিজেরা একটু দেখে নেবেন, এখানে আমি আর কি আমি কিছু বলতেছি না। তো মূল কথাটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস কেন লাগবে সেটা বের করার রিজনটা হচ্ছে, আমরা পুরা গ্রাফটা স্ট্রংলি কানেক্টেড কি কানেক্টেড না সেটা আমরা বের করতে নাও পারি, মানে পুরা গ্রাফটা স্ট্রংলি কানেক্টেড নাও হতে পারে, কিন্তু তার যে কিছু কম্পোনেন্টস নিজেরা নিজেরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হইতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বিবেচনা করার বিষয়, যে ফুল গ্রাফ হয়তো বা স্ট্রংলি কানেক্টেড না, কিন্তু কোন অংশ স্ট্রংলি কানেক্টেড সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড। তো এখন আমি আর এর চেয়ে বেশি কথা বলবো না, এর চেয়ে বেশি কথা বললে আপনাদের মাথায় আপাতত ঢুকতে নাও পারে। তো কি করতে হবে, স্লাইড গুলা তো দেওয়া আছেই, খুব সুন্দর করে ঠান্ডা মাথায় প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়বেন এবং সিমুলেট করে হাতে কলমে করবেন। শুধু স্লাইড দেখলে হবে না, নিজে হাতে কলমে নিজে ছবি আঁকতে হবে, নিজে কাজ করতে হবে, তাহলে আপনার এটা ক্লিয়ারলি আরো বুঝতে পারবেন। কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের টপোলজিক্যাল সর্টিং, মিনিমাম স্প্যানিং ট্রি, এই দুইটা হচ্ছে আমাদের সিটি 2 এ থাকবে। ওকে স্যার। তাহলে আমরা নেক্সট উইকে বৃহস্পতিবারের এই সিটি 2টা দিব আর কি, 11 তারিখে।